সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী আপনাকে। ধন্যবাদ মতি ভাই। শিরোনামটা দেখে আসছি। বাংলাদেশ প্রতিদিন ভোটে হচ্ছে 4 জোট, হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন সিমিন। ইত্তেফাক বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মোনাজাতে দুনিয়া ও আখেরাতে শান্তি কামনা, মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ সহ 13 প্রকল্প একনেকে অনুমোদন। মানবজমিন লিবিয়ায় নৌকাডুবিতে নিহতদের বেশিরভাগই বাংলাদেশি বলে সংখ্যা, পুরনো বিরোধ রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনায়, যুবদল নেতার মৃত্যু কুমিল্লায়। কালের কণ্ঠ, বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা, যুদ্ধদাস পেশার দালালদের অট্টালিকা। আমাদের সময় দাবি আদায়ে সড়ক অস্ত্র, এখনও আমানত হারাচ্ছে ইসলামী ব্যাংকগুলো। আমার দেশ দেবপ্রিয়র তত্ত্ব ভুল প্রমাণিত, ট্রানজিটে ফায়দা শুধু ভারতের। তুরাগ তীরে লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনি। কালবেলার নিয়ম ভাঙ্গার আবদার জেএমআইয়ের। দেশ রূপান্তর অবরোধ কর্মসূচি জনপদ ঢাকা, পাইকারিতে কমলেও প্রভাব নেই খুচরায়। খবরের কাগজ, দাবির আন্দোলনে ক্লান্ত রাজধানী, ডাইভারশনে মিলছে সুফল। সংগ্রাম বাড়ল এলপি গ্যাসের দাম, রাজধানীতে ব্যাপক বিক্ষোভ অবরোধ, জনদুর্ভোগ চরমে। করতোয়া আন্দোলনে চিরেচাপটা ঢাকা, দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। রূপালী বাংলাদেশ, দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা, আইএসপিআর অর্ধেকে পাচ্ছে মোবাইল অপারেটররা। আইএসপির একটা কমন শিরোনাম আছে, জি, আন্দোলনের ক্লান্ত রাজধানী, দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ, এটা নিত্যদিনের ঘটনা। তো এই মুহূর্তে যখন এই অনুষ্ঠানে আসি তখনও একটা রাস্তা বন্ধ। জি, আমাদের ইন্টারকন্টিনেন্টাল ওখানে। জি, এখন মতি ভাই, এটার এখানে দীর্ঘসূত্রতা আছে এই আন্দোলনে। বিশেষত হচ্ছে যে রাস্তার মধ্যে বসে, জি, এবং এটা জনসমাগম যেখানে সবচেয়ে বেশি হয় সেখানে এসে করাটা, আপনি যদি ধরেন ঢাকা শহরের মানে সাম্প্রতিক কালে শুরু হয় শাহবাগ আন্দোলনের সময়, আপনার যদি মনে থাকে 2014-15 সালে যখন হচ্ছে 71 সালে এখানে হচ্ছে গণহত্যার এখানে সম্পৃক্ত হয়, তো গণজাগরণ মঞ্চ শুরু করা হয়। তারপর ওটার সাথে সাথে শাপলা চত্বরে ওইদিকে হেফাজতে যখন হলো, এই দুটো ছিল বড়। তো এটার পরে যে এখানে আপনি এটাকে যদি আপনি মনে করেন হচ্ছে রোল মডেল হিসাবে ধরেন আন্দোলনের হিসাবে, এখন রাস্তার মধ্যে যেখানে জনগণের যাতায়াত সবচেয়ে বেশি এবং যেখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেখানেই হচ্ছে আন্দোলনকারীরা এখানে বসে যায়। এবং এই জন্যে যে দীর্ঘসূত্রতা হয়, যেখানে হচ্ছে যে আপনার জ্যাম হয়, ট্রাফিকে এখানে কনজেশন হয় এবং মানুষের ভোগান্তি হচ্ছে। এটা কিন্তু আপনার এখানে ছাত্র আন্দোলনের সময় এবং হাসিনার সরকারের পতনের পরেও আমরা দেখেছি আন্দোলনের এই ধারাবাহিকতা মানে ক্রমাগত এখানে মানে অব্যাহত আছে। তার মানে ইট ইজ নট স্টপিং। এখন আন্দোলন যেগুলো করা হচ্ছে, আমি যদিও বা অনেকে সরকারের মধ্যে বলছেন যে এটা সরকারকে হেনস্থ করার জন্য, মানে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট হেনস্থ করার জন্য, সরকারকে দুর্বল ভেবে চাপ প্রয়োগ করে, দরকার চেয়ে বেশি এখানে হচ্ছে বল প্রয়োগ করে ওরা হচ্ছে যে তাদের সুবিধা আদায় নিয়ে করার, ন্যায্য বা অন্যায্য এখানে যে সুবিধা এখানে অর্জন করে নেওয়ার জন্য। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটি আন্দোলনের কিছু না কিছু যৌক্তিকতা আছে এবং এটা অনেক সময় দেখা গেছে আগের শেখ হাসিনা সরকারের সময় আন্দোলনগুলো হয়েছিল, কিন্তু এই আন্দোলনগুলো এখন হচ্ছে প্রবল আকারে চলে আসে। এখন আমাদের যে মূল প্রশ্ন, ঢাকা যদি আমরা মনে করি যে এখানে হচ্ছে আমাদের রাজধানী এবং এখানে যে কোনো সময় এবং ঘনবসতিপূর্ণ একটা দেশ বাংলাদেশ, এবং রাজধানী হিসেবে ঢাকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ একটা রাজধানী। এর মধ্যে যদি আপনি একটি রাস্তা যদি আপনি বন্ধ করে রাখেন কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য, এবং এটা যেই করুক, রাজনৈতিক দল তার এখানে প্রচারণার জন্য এখানে করুক, র্যালি করার জন্য করুক, বা এখানে হচ্ছে যে বসে যাওয়ার জন্য এখানে করুক, বা অনশন এখানে করে এখানে আদায় করার জন্য, এখানে অধিকার আদায় করার জন্য, ফল কিন্তু একই হয়। এবং
এখন যেটা হচ্ছে কি আমাদের এটা বলা হয় হচ্ছে অ্যাজিটেশন ফ্যাটিগ, তার মানে এটা ক্লান্তি চলে আসছে আন্দোলনের জন্য। এটা কিন্তু আপনার এখানে হেডলাইনে হচ্ছে। এবং আমরা দেখছি যে আপনার এখানে আপনার যে প্যাসেঞ্জার যারা আছে রাস্তায় যেখানে এখানে যাতায়াত করছে যারা নিত্য নৈতিক এখানে নিত্য নিমিত্ত এখানে তাদের কাজ ডেইলি যে কাজের জন্য, তারা কিন্তু তাদের সময় মতো যেতে পারছে না, রুগী যেতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এখন এইটার জন্য এখন হচ্ছে মানুষের কিন্তু বিরক্তি বাড়ছে, অশান্তি বাড়ছে। এবং আন্দোলনকারীরা যতটুকু ওনারা ওদের অধিকার আদায় করতে পারছে নাকি না, কিন্তু তার চেয়েও বেশি মানুষের কিন্তু রাগ, হতাশা এবং হচ্ছে ফ্রাস্ট্রেশন কিন্তু সরকারের দিকে আঁকড়ে যেতে যাচ্ছে যে সরকার কি করছে। কেন দেখুন আপনার তো একটা আপনার আন্দোলন হচ্ছে, এবদাতিয়া মাদ্রাসা বলেন, রেলওয়ে শ্রমিকদের এখানে কথা বলেন এখানে, বা এখন হচ্ছে তিতুমির কলেজে এখানে এটা বলেন, এবং এখন তো হচ্ছে যে তবলিগের সময় অলরেডি আপনার ট্রাফিক একদিকে রাউট করা হয়ে গেছে। এখন এখানে যেটা হচ্ছে, তো মানুষের কিন্তু এখন ভোগান্তি হয়ে যাচ্ছে এবং মানুষের কিন্তু আন্দোলনকারীদের প্রতি এবং যে কোনো আন্দোলন তার প্রতি কিন্তু মানুষের কিন্তু এখন চরম বিতৃষ্ণা আস্তে আস্তে জন্মানো শুরু করে ফেলেছে। না, কিন্তু যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে আন্দোলন করতে হবে কেন? এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। সরকার না শুধু সরকারকে একা বলে, এটা জাতি হিসাবে জাতিগতভাবে এটা আমি বলবো যে এটা হচ্ছে এটা কেলেঙ্কারি, একটা আমাদের একটা কেলেঙ্কারি, লজ্জা, মানে এটা আমি বলবো যে আই ফিল ডিপ শেম। কেন যারা জেনুইনলি আন্দোলন করেছে ছাত্ররাই করেছে। এখন এই ছাত্ররা সুচিকিৎসা পাচ্ছে না কেন? ওদের এখনো কেন রাস্তায় নামতে হচ্ছে? আমরা তো দেখি যে অন্তর্ভুক্ত এখন তো সরকারি ওই অভ্যুত্থানের সরকারই তখন কার্য আছে। এক্স্যাক্টলি। এবং অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এবং বারবার আমরা দেখেছি প্রোক্লেমেশন আসছে এখানে হচ্ছে যে এখানে নানান ধরনের বাণী শোনানো হয়েছে যে ওদেরকে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করানো হবে, ওদেরকে দেশে এখানে অনেক কিছু এখানে এডুকেশন ওদের চিকিৎসা এখানে মকুফ করে দেওয়া হবে। তাহলে এরা কারা? দুইটার মধ্যে একটা জিনিস হতে পারে। এক, এরা হচ্ছে জেনুইন আন্দোলনকারী না, যারা আহত না, তারা সরকারকে চাপে ফেলানোর জন্য অনেকেই যারা বলছেন আপনি দেখে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দুই হচ্ছে যে মুষ্টিময় ছাত্র হয়তোবা যারা এখানে আন্দোলনে আহত হয়েছে তারা হয়তোবা সেবা পেয়েছে, বেশিরভাগই হয়ে গেছে বঞ্চিত। এবং তাহলে এটা বলবো যে সরকারের জন্য এটা চরম, এটা হচ্ছে এগ্রিজিয়াস ওভারসাইট। তার মানে এটা হচ্ছে যে আমি বলবো যে এটা সরকার এখানে এটা যথেষ্ট গাফিলতি হয়েছে। কেন? যে ছাত্ররা আন্দোলন করলো, যে ছাত্রদের জন্য গণতন্ত্র হাওয়া এখানে একটা বওয়া শুরু করলো বাংলাদেশে, আবার নতুন করে এখানে মানুষ গণতান্ত্রিক চর্চার দিকে মানে আগ্রহী হলো, তারা যদি তাদের চিকিৎসার জন্য তারা যদি এখন রাস্তায় বসে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বা এখানে বসে যদি ব্লকেট করে, তাহলে এই চেয়ে লজ্জার বিষয় নাই। তার আন্দোলনের সরকার তাহলে কি আন্দোলন কি মুষ্টিময় লোক যেটা বলে 1% যেটা ক্রিমি লেয়ার, তারাই কি হচ্ছে তেলো মাথায় তেল ঢালা হচ্ছে নাকি না? তো আমার মনে হয় যে সরকার যারা হচ্ছে যে আন্দোলনে যারা হচ্ছে জেনুইনলি আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, তাদের প্রকৃতভাবে ওরা এটা এখানে এটার তালিকা বার করুক, তালিকা বার করে তাদেরকে সুচিকিৎসা দেখ, নাহলে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য লজ্জার বিষয়। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এই দায়ভারটা নিতে হবে। এখন তো নতুন ট্রেন্ড ওই যে বিশ্ববিদ্যালয়, জি, তো এই ট্রেন্ডে তখন যেটা বলছে আলটিমেটাম দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হয় না, এটা এডুকেশন শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন, ডক্টর ওয়াহিদুর মাহমুদ বলেছেন। উনি হয়তো বা উনার প্রিন্সিপাল থেকে বলেছেন, ঠিকই আছে। কেননা প্রথমে আমরা দেখলাম এক অর্থে যে যে ছাত্ররা আন্দোলন করলো, যারা এখানে অনেকে বললো যে এখানে হচ্ছে কি যেন অটো পাসের জন্য, ওটার জন্য একটা হলো। 2 নম্বর এখানে হচ্ছে জায়গায় জায়গায় আন্দোলন। কিন্তু এই যে 7টি এই কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার, স্পেশালি এখন তিতুমির কলেজে নিয়ে হচ্ছে, তাদের দাবি দেওয়া কিন্তু অনেক দিনের। এখন বিশ্ববিদ্যালয়ে এটা ওরা কি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে এখানে ঘোষণা করে দিলে কি তিতুমির কলেজের কি কোনো সুবিধা হবে নাকি না, এটা দেখার বিষয়। কিন্তু এটা কিন্তু বারংবার 2017-18 সাল থেকে এই দাবিগুলো উঠানো হচ্ছে। এই দাবিগুলো যদি যৌক্তিক হয় তা আমার মনে হয় সরকারের এখানে হচ্ছে একটা পদক্ষেপ নেওয়া উচিত। কেননা এখন আমরা দেখছি হচ্ছে এবং এখন এই ছাত্ররা কতদিন রাস্তায় পড়ে থাকবে আন্দোলন করে? আমি আপনার বোধহয় আরেকটা প্রোগ্রামে অন্য জায়গায় বলেছিলাম, আন্দোলন করা যদি নেশা পেশা দুটোই হয়ে যায় তাহলে তো সমস্যা। কিন্তু এই ছাত্ররা যদি এখন রাস্তায় সারা বছরের মধ্যে 6 মাস থাকে, তাহলে ওরা পড়াশোনা করবে কি করে?
ওদের ভবিষ্যৎ কি আছে? তাহলে ওদের যদি যৌক্তিক দাবি থাকে সরকার বসুক কেন। এখানে আন্দোলন, হাসিনার সরকারের পতন হলো কিভাবে? হাসিনা সরকারের পতন হলো যখন আন্দোলনকারী ছাত্রদের সাথে ওরা হচ্ছে অনমনীয় একটা ভাব পোষণ করলো। ওরা কোনো দিকে কোনো মতে কম্প্রোমাইজ করলো না, বরঞ্চ ছাত্রদের লাঠি চার্জ করলো, গুলি করলো। এটা পুরানো কথা, এগুলো কিছুই হচ্ছে না এখানে। কিন্তু তাহলে ওদের সাথে কথা বলুক, ঠিক আছে। যদি মানে এইভাবে যদি ওরা বলছে যে আমাদেরকে জিম্মি করে যদি আন্দোলনে এখানে দাবি আদায় না করা যায় তাহলে ভালো কথা, তাহলে আপনারা কথা বলুন। আর যেখানে পুলিশ আছে, যেখানে এখানে ডিসিপ্লিন আছে, যেখানে ওই ডিসিপ্লিনটা আপনি রিস্টোর করুন। কেন আপনি মনে করুন আপনি অফিসে যাচ্ছেন, বাচ্চা স্কুলে যাচ্ছে, পেশেন্ট হাসপাতালে যাবে, আপনি এখানে তাহলে এদের যে ভোগান্তি এটা কিভাবে হবে? তো সরকার এখন দায়িত্ব নিতে হবে। এবং সরকার এখন যেখানে এখন তো এটা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, তো যতগুলো সরকারের যতগুলো ফাংশন আছে, প্রশাসনিক ফাংশন, ওগুলো ওদেরকে এটা পালন করতে হবে। তো যেটা এখানে আপনি যে সবার কাছে তো আপনি জনপ্রিয় হতে পারবেন না, আপনাকে কোথাও না কোথাও একটু ড্র লাইন ইন দ্য স্যান্ড। কিন্তু আমি এখানে বলবো তিতুমির কলেজে এখানে এই 7টা কলেজের সমস্যা আরও আগে সমাধান করা উচিত ছিল। কেন এখানে আমরা দেখছি যে সরকার বদলেছে, কিন্তু সরকারে যারা বসছে তাদের মানসিকতা একরকম, প্রোঅ্যাক্টিভ না, রিঅ্যাক্টিভ। একটা ইনসিডেন্ট হওয়ার পর তখন একটা সলিউশন বার করা। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। অ্যাবসলিউটলি রাইট। যাই হোক, সেটা হচ্ছে যে আপনি জানেন যে দেশের ইকোনমি, ইকোনমি আসলে কোন পথে? বহু বছর ধরে তো ভালো না, এটা তো বলেই যাচ্ছি না। আপনি তো মানে আমার ধারণা যে আপনি মানে অর্থনীতি পড়ান। জি, এখন অর্থনীতিতে আগে সরকারে ছিল হচ্ছে, আগে সরকারের শেষের 5-6 বছর একেবারেই নীতি ছিল না, তার জন্য অর্থ লোপাট হয়ে গেছে। এখন সরকারের কাছে নীতি আছে কিন্তু অর্থ নাই। আমি যদি খুব ছোটভাবে বলি, এখানে মানে এটা হচ্ছে আসল কথা, আর কিচ্ছু না। এটার পর আপনি বড় বড় পাতার পর পাতা মডেল দিয়ে, থিওরি দিয়ে বুঝাতে পারবেন, কিন্তু কাহিনী হচ্ছে এটাই। কেন এই সরকার যখন অর্থনীতিটাকে এখন ওরা হচ্ছে ইনহেরিট করেছে, ওরা কিন্তু অনেকগুলো সমস্যা ইনহেরিট করেছে। সরকারকে ঢালাওভাবে কিন্তু কোনোদিন আমি সমালোচনা করব না, কোনো সরকারকে না, কেন যে যেটা অবজেক্টিভলি অ্যানালাইজ করতে হবে তার জন্য তো এখানে আসা। কার পছন্দ হলো কার হলো না। IMF এর $4.7 বিলিয়ন লোন, এটা তো এই সরকারের দোষ না। কিন্তু এই লোনটার শর্তগুলো সবগুলো পালন করা এবং শর্ত অনুযায়ী এখানে হচ্ছে সংস্কারগুলো করা, অর্থনৈতিক সংস্কারগুলো, যেগুলো হচ্ছে যথেষ্ট এখানে মানে আমি বলবো যে এখানে সাধারণ মানুষের জন্য যে অর্থনৈতিক কষ্ট বেড়ে যাবে, কমবে না, কিন্তু এইটাকে ওদেরকে পালন করতে হবে। নতুন করে লোন নিয়ে আসা, নতুন করে ফান্ডিং নিয়ে আসা, এগুলো অত্যন্ত দুর্ভোগ অবস্থা, কিন্তু যেটা সরকার করতে পারতো, যেটা করে নাই। দুর্নীতি থেকে তো এখানে দুর্নীতি করে তো এখানে একটা শ্বেতপত্র, এখানে একটা ফিগার আছে, মিনিমাম হচ্ছে $240 বিলিয়ন অধিক দেশ থেকে চলে গেছে। ধরুন আপনি কথাটা পুরোপুরি ঠিক না, আমি ধরুন যে $120 বিলিয়ন হয়, এটাও তো অনেক। আমি ধরুন 50% এই কমিশন করে, তাও তো অনেক। তো $246 বিলিয়ন যদি বেশিও যায় তাহলে কি হবে? এবং এখন যে বেশিরভাগ রাঘব বোয়ালরা যারা দেশের লোকের টাকা মেরে, বেশিরভাগই হচ্ছে দেশের বাইরে, কেউ দুবাইয়ে, কেউ সিঙ্গাপুরে, কেউ ক্যানাডায়, সে রাজা বাদশার মতো থাকছে। তাদের এমপ্লয়িরা বেচারা, তাদের এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেক্সিমকোর ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, এস আলমের ফ্যাক্টরিগুলো ওখানে বন্ধ হয়ে গেছে। এই সাধারণ কর্মচারীদের কি হবে? সরকার বলেছে তাদেরকে নিয়ে ওরা দেখবে, কি দেখবে? মানে এখন কিন্তু ওদের তো সংসার চালাতে হবে, এরা পড়েছে বিপাকে। এবং সঙ্গে সঙ্গে অর্থনীতির অবস্থাতে আপনি এখানে দেখেন মূল্যস্ফীতি যেভাবে কমার কথা সেভাবে কমছে না। আমার এটার জন্য আপনার কোনো অর্থনীতিবিদকে আনতে হবে না, বাজারে গিয়ে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, কোনো জিনিসের দাম সেভাবে কমে না। একটা এখানে আপনার হেডলাইন ছিল এখানে যে পাইকারি এখানে দাম কমলে খুচরো কমে নেই। এখন বলছে যে সিন্ডিকেট, আরে বাবা সিন্ডিকেটকে দিয়ে কি আমি কি করি? সিন্ডিকেট কি? সব সরকার সিন্ডিকেটের উপরে হচ্ছে উদরপিণ্ডি বুদরঘাড়ে, তো এখানে হচ্ছে সবকিছু সিন্ডিকেটের ঘাড়ে দিয়ে আছে। তো সিন্ডিকেটকে সরকার দমন করতে পারছে না কেন? সরবরাহ বাড়াতে পারছে না কেন? সিন্ডিকেট তো বায়বীয় বিষয়, বায়বীয় বিষয়। এটা হচ্ছে যখন কোনো কিছু কাজ হচ্ছে না তখন সিন্ডিকেট চলে আসলো। এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে যে আপনার যে ওপেন মার্কেট সেলস যেগুলো আছে সেগুলো এখন পুরো আকারে পুরো মাত্রায় এখন আবার শুরু হয়নি, যেটা সাধারণ মানুষ একটু রেয়াত পেত। ভ্যাট হঠাৎ করে 100টা পণ্যের উপর দিবে বলে এখানে মানুষ হইচই শুরু করলো। কিছু অংশে ভ্যাট কমানো হয়েছে, কিন্তু সবগুলোতে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কিন্তু ভ্যাটের কিন্তু মাত্রা বেড়ে আছে। এবং সামনে আবার তেল, গ্যাস, পানি, ইলেকট্রিসিটির বিল আবারও বাড়বে, কেন এটা হচ্ছে IMF এর বিল অনুযায়ী। কিন্তু আমার প্রশ্নটা একটাই,
এবং আপনি এর সাথে আবার আরেকটা আছে যেখানে আইন শৃঙ্খলার অবস্থা, বহুবার বলেছি এটার জন্য কোনো এখানে আপনার রকেট সায়েন্স লাগে না। আইন শৃঙ্খলার অবস্থা যদি ভালো না থাকে, দেশি ব্যবসায় বিনিয়োগ করবে না, বিদেশি বিনিয়োগের কথা তো ভুলে যান। শুধু শুনছি এই দেশ থেকে এই বিনিয়োগ আসবে, ওই দেশ থেকে ওই বিনিয়োগ আসবে, এখানে ভিজিট হবে, কনফারেন্স হবে, রাউন্ড টেবিল হবে, ফটো অপরচুনিটি হবে, 1 টাকার কোনো এখানে বিনিয়োগ হবে না। সেই রেমিটেন্সের টাকায় আসছে, সেইটা আছে। এবং ব্যবসা মহলের কনফিডেন্স যদি আপনি না অর্জন করতে পারেন, এটা কিন্তু সমস্যা। এবং আমার অন্তর্বর্তীকালীন সরকারে আমি বিগত 4-5 মাস ধরে বলছি, ব্যবসায়ী কমিউনিটির সাথে সবাই তো চোর না, সবাই তো ডাকাত না, ওরা তো কর্মসংস্থান করে, ওরা তো বিনিয়োগ করছে। আমাদের দেশীয় ব্যবসায়ী যারা আছে, আমাদের এন্টারপ্রেনিউরিয়াল ক্লাস, ওদের কোমর ভেঙে দিয়ে তো লাভ নেই। এখন এটাই হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা এখানে খারাপ, সাধারণ মানুষের ভোগান্তি। এবং এর মধ্যে সরকারি আপনি দেখুন হচ্ছে কর্মচারীদের মহার্ঘ ভাতা, তাহলে মহার্ঘ ভাতা যদি আপনি দিচ্ছেন, আপনাদের তাহলে আপনার যে এই যে বিশাল যে সরকারি খাত আপনার হয়েছে পাবলিক সেক্টর, তাহলে ওটাকে সংকোচন করছেন না কেন? এটাকে আপনাদের যৌক্তিকভাবে আপনি সংকোচন করতে হবে। শুধু সাধারণ মানুষের উপর যাদের কোনো মুখে কোনো ভাষা নেই প্রতিবাদ করার, তাদের উপর শুধু আপনি আপনার সবকিছুর আপনার জিনিসের দাম বাড়িয়ে দিবেন, ট্যাক্স এখান থেকে পরোক্ষ না হলে প্রত্যক্ষ কর আপনি নেবেন, কিভাবে হবে? শ্রীলঙ্কায় তো একদম তারা মাইনাসে চলে গিয়েছে। জি, শ্রীলঙ্কা কিভাবে কভার করলো? খুব ভালো প্রশ্ন। এখানে শ্রীলঙ্কাতে ওরা করেছে হচ্ছে যে ওদের যখন যে একটা সো কল কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ভালো টেকনোক্র্যাট ছিল, আমাদের এখানেও টেকনোক্র্যাট ভালো আছে, কিন্তু শ্রীলঙ্কাতে আপনি এখানে জিনিস দেখেন, ওদের লিটারেসি রেট কিন্তু 100%। রাজাপাকসের যে এখানে গভর্নমেন্ট যে এখানে পতন হলো, ওই পতন হওয়ার পর 1-2 দিন আমরা দেখলাম যে একটু উত্তাপ ছুটিয়েছে, তারপর কিন্তু আমি জানি শ্রীলঙ্কায় আপনি হালে গেছেন নাকি না, আপনি কিন্তু টের পাবেন না যে ওখানে যে কিছু একটা হয়েছে। এই ব্যাংককে তো ঘন ঘন এখানে সরকার মানে আদল বদল হতো, কিন্তু আপনি ওখানে কেউ গেলে কিন্তু টের পাবে না কিছু হয়েছে নাকি না। ওরা তো এখানে হচ্ছে যে পুরো দেশটাকে এখানে পুরাপুরি মানে স্থির করে ফেলে নেই শুধু আন্দোলনের নাম করে। ওরা বলেছে যে আমাদের খরচ কমাতে হবে, আমাদের যেগুলো হচ্ছে বাড়তি খরচ সরকারি খাতে, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে অবাস্তব যে বিনিয়োগগুলো, যেগুলো হচ্ছে আপনার ফলপ্রসূ না, সেই সব বিনিয়োগগুলো যেটা আমরা হোয়াইট এলিফ্যান্ট ইনভেস্টমেন্ট বলি, এগুলো ওরা বন্ধ করে দিয়েছে। এবং অনেক কস্ট সরকারি এক্সপেন্ডিচার ওরা স্কেল ব্যাক করেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটার একটা রিয়াকশন হিসাবে হচ্ছে আপনার লেফটিস্ট যে এখন যে ক্যান্ডিডেট, সে এখন এখানে আসছে। কারণ মানুষ হচ্ছে যে অর্থনৈতিক যে এখানে এই যে সংকোচনের জন্য, ওরাও এই স্টেবিলাইজেশনের জন্য বলেন বা রিফর্মসের জন্য হন, তারা বিরক্ত হয়ে এখানে একে ভোট দিয়েছে। হাউএভার শ্রীলঙ্কাতে যেটা ছিল হচ্ছে যে ওদের সুশীল সমাজ কাজ করেছে, ওরা হচ্ছে যে আইন মেনেছে, ওদের তো আইন শৃঙ্খলা অবস্থার এখানে অবনতি হয় নাই, ওদের ব্যবসা এখানে ব্যবসায়ীরা বা ওদের দেশীয় ব্যবসায়ীদের উপর তো ওরা চড়াও হয় নাই। তো আপনাকে এখানে এই জিনিসগুলো তো শ্রীলঙ্কা সাকসেসফুলি করেছে। তো এবং আমাদের এখানে তো আমরা প্রথম 3-4 মাস যখন আমাদের গোল্ডেন অপরচুনিটি ছিল, তখন আমরা অনেক লো প্রায়োরিটি জিনিসপত্র নিয়ে আমরা বেশি মাথা ঘামিয়েছি, মানে যেগুলো আমাদের এই মুহূর্তে তাদের বিবেচনায় বা তাদের প্রায়োরিটির মধ্যে অর্থনীতি নেই, আছে সংস্কার। আমি বিনয়ের সাথে বলবো, দেশে সংস্কার লাগবে, এটা সবাই একমত। আপনি কাউকে পাবেন না যে এখানে না। অনেকে বলবে যে এক দল গেল, আরেক দল হয়তো সামনে আসবে, ওরা অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এখানে শোনা যায় এখানে বিএনপি, আমি নাম ধরেই বলছি, বিএনপি এখানে ঢাকার বাইরে অনেকে চাঁদাবাজি হচ্ছে। যদি হয় তাহলে সরকার কেন এখানে এক পদক্ষেপ নিচ্ছে না কেন? আমার কথা তো হচ্ছে সরকারের হাতে তো সব ক্ষমতায় মানে এখানে ন্যস্ত করা আছে, আপনার লেজিসলেটিভ, এক্সিকিউটিভ সবকিছুতে সরকার এখন এখানে আছে। তাহলে সরকার এখানে যেই দলের হোক, যেই মতাদর্শের হোক, ছাত্র সমন্বয়কের নাম ধরে যে যদি কেউ আসে বা হচ্ছে বিএনপির নাম করে ধরে আসে, বা ধরুন আওয়ামী লীগের যদি পুরানো যে চাঁদাবাজার নতুন দলে ভিড়ে গেছে, তাদেরকে এখানে শক্ত হস্তে করে দমন করুক। মানুষ তো এটা তো ওরা ওয়েলকাম করবে, কিন্তু মানুষ তো এটাতে সাধুবাদ দিবে, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি সংস্কার করতে যাচ্ছেন? যে সংস্কার করতে করতে অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে যাবে, তখন এই সংস্কারের কি লাভটা হবে? উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, খুব ভালো কথা বলেছেন। এটা আমি একটা মিটিংয়েও আমি এখানে এটা শুনছিলাম এই আলাপটা, তারপর আমি এখন পুরোপুরি পড়া হয় নাই, তো আমি শুনছি নাকি যেটা প্রস্তাবিত, কিন্তু এটা হচ্ছে যে এটা নিয়ে বেশ কিছু প্রপোজাল দেওয়া হয়েছে নির্বাচনে বা এখানে আপনার ইলেকট্রাল ম্যাপের ব্যাপারে। তো এখানে বলা হয়েছে যে নিম্নকক্ষ হবে যেখানে 400টা সিট করা হবে, এবং উচ্চ কক্ষ বোধহয় 100 না 105টা করা হবে। এবং এটা হচ্ছে আপনার এখান থেকে পার্টি এখান থেকেই
আপনার নিম্নকক্ষে এখানে রেজাল্টের উপরে এখানে ওদের উচ্চ কক্ষে করা হবে, যেটা অনেকে আপনি বলবেন হাউস অফ লর্ডস এর মতো বা ইন্ডিয়ার এখানে হচ্ছে যে আপনার রাজ্যসভার মতো। কিন্তু আমার কাছে উচ্চ কক্ষটা আমি একটা বিনয়ের সাথে আমি এখানে বলবো যে শেষ যে আন্দোলন যেখানে শেখ হাসিনার সরকারের পতন হলো সেটা ছিল কোটার বিরুদ্ধে, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো উচ্চ কক্ষটা কি তাহলে? সুশীল সমাজে কোটা সংস্কারের নামে, যে আমি তো যদি ভোটে দাঁড়াই তাহলে তো বোধহয় আমার মানে ভোটে দাঁড়ায় আমার বউ আমাকে ভোট দেবেন। আমি সবসময় বলি কেন, আমি তো এখানে তো আমি তো আমার এলাকার লোকই আমাকে চিনে না, এলাকায় থাকি না, এলাকায় আমি কি কাজ করেছি? তো আমার তো ডিরেক্ট ভোটাভুটিতে আমি কোনোদিন পারবো না। তখন আমি বলবো পেশি শক্তি, তারপর মাস্তান ইত্যাদি ইত্যাদি এইগুলো বলবো। তখন আমি কি করব? কিন্তু আমি আমার এখানে আমার সুশীল সমাজে এখানে আমার বিদ্যা, তারপর আমার প্রভাব খাটিয়ে আমি ওই 105 জনের মধ্যে আমি একটি সিট পেয়ে যাব। তাহলে আগে হচ্ছে 330 এমপির জন্য নানান ধরনের সুযোগ সুবিধা দিতে হতো, এখন 400 প্লাস 105 505 জনকে দিতে হবে। আমাদের দেশের অবস্থা তো অর্থনীতি এমনিতে খারাপ, আর কত নতুন নতুন সুযোগ সুবিধা দিতে হবে? আমার প্রশ্ন যে এখনো এটা ওরা বলেছে যে এটা প্রস্তাবিত, এটা হচ্ছে রাজনৈতিক দলের সাথে দলগুলোর সাথে আলাপ আলোচনা করে করতে হবে। তো আমি এখন এখান থেকে বলি ইটস জাস্ট অ্যান আইডিয়া। এবং ওরা বলছে তাহলে আমরা ওখান থেকে বিভিন্ন পেশা বা এখানে ক্ষেত্র বিভিন্ন পেশা থেকে আমরা হচ্ছে মানে যেখানে এক্সপার্ট যারা আছে তাদেরকে আমরা সিলেক্ট করবো। আইডিয়াটা ভালো, কিন্তু আইডিয়া ইমপ্লিমেন্ট করার টাইমটা কি এটা? আপনার অর্থনীতির অবস্থা ভালো না, আপনার দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, দেশে বাজারের জিনিসপত্রের দাম এখানে এখনো চড়া আছে। রোজার মাসে কি হবে ইয়ানাফসি এর মধ্যে আমেরিকা ইউএস এডের ফান্ড গেছে এখানে হচ্ছে কাট করে। এই 2 দিন আগে সুইসরা বলেছে 110 মিলিয়ন ইউরো ওরা হচ্ছে ফান্ডিং ওরা অফ করে দিবে। এবং আমাদের অনেকগুলো ম্যাচুরিটি যে আমরা লোন নিয়েছিলাম ওগুলো ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু সামনে চলে আসছে। এই পদ্মা ব্রিজ, রূপপুরে তো আমরা এখনো পে করি নাই। আদানি দিকে যাই হোক নাই হোক ওদের কাছে তো ওরা দাবি করছে $800 মিলিয়ন, ইন্টারন্যাশনাল কোর্টে বলছে ওরা যাবে যদি না পায়। তখন এই প্রবলেমগুলো আপনি সমাধান করবেন, ওয়ার্ল্ড ব্যাংকের রিফর্মগুলো সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবেন এবং আপনার রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা বাস্তবসম্মত একটা নির্বাচন দিবেন। কোনটা আপনি করবেন? এর মধ্যে এইরকম আমার কাছে তো মনে হচ্ছে এগুলো অলিক প্রস্তাবনা। এবং আমাদের এই কোটাটা সুশীল সমাজ ভালো, সুশীল সমাজ সব জায়গায় থাকা দরকার। সুশীল সমাজ শেখ হাসিনা আমলে এটা গালি হিসেবে ব্যবহার করো, তো এটা কথা ঠিক না। সুশীল সমাজ না থাকলে এখানে হচ্ছে যে আপনি এরশাদের আমলে ওরা এখানে পতনের সময় একটা আমি ভূমিকা পালন করেছিল, গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে 96 2001 সালে দরকার আছে। কিন্তু আপনি সুশীল সমাজের জন্য আলাদা করে একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করে দিবেন এখানে যে আপার হাউসে। আমার কাছে তো এই জিনিসটা এখনো আমার কাছে এইটা দিস আইডিয়া আই এম নট ওপেন টু দিস। প্রফেসর আব্বাসী, আমরা শেষ দিকে আছি। জি, আমার দেশে খবর দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে 4টা প্রদেশের প্রস্তাব। এগেন এগুলোকে বলে লফটি আইডিয়াস। লফটি আইডিয়াস মানে কি? যে অত্যন্ত উচ্চ বিচারের ক্ষমতা। আমি বলি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা উচিত, নাহলে গণতন্ত্র এখানে হচ্ছে যে গণতন্ত্র এখানে স্থাপন করা যাবে না। কিন্তু ডিসেন্ট্রালাইজেশন, ডেভলিউশন, ডেমোক্রেটাইজেশন, দ্য ট্রিপল ডিস। হাউএভার আপনার এখন রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো ঠিক নেই, যে কোনো রাজনৈতিক দল। এমনকি ছাত্র সমন্বয়কারীদের ব্যাপারেও তো এখন হচ্ছে একই কথা শোনা যাচ্ছে যে অনেকে বলেছে যে আমরা অনেক ছাত্র যারা আছে বলছে আমরা আন্দোলন করলাম কিন্তু আমাদের তো মতামত নেওয়াই হচ্ছে না। ছাত্রদের কাছে শোনা, নতুন করে কিছু না। আবার এর মধ্যে যদি আপনি এখন বলছেন যে আপনি 4টা প্রদেশ করবেন, 4টা প্রদেশে কি এক্সিস্টিং যে আপনার বিউরোক্রেসি যারা আছে জনপ্রশাসন ওদেরকে এর মধ্যে ভাগ করে দিবেন? কিন্তু আপনি যে এটা করলেন তা আপনার খরচটা কতটুকু বাড়বে? খুব ভালো কথা, কিন্তু আপনি তাহলে দেখুন যে আপনি এখানে মনে করেন যে আপনি কর্মচারীকে পাঠিয়ে দিলেন ঢাকায়, মানে আপনি মনে করেন বরিশাল একটা ডিভিশন হয়ে গেল, কিন্তু বরিশালে ভালো স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো সবগুলো থাকতে হবে, হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু দেখা যাবে বেশিরভাগ সময় ওনার বউ বাচ্চারা ঢাকায় আছে এবং উনিও বছরের 12 মাসের মধ্যে 6 মাস এখানে আছে। বিভাগীয় কমিশনাররাও তাই করেন। তাহলে আপনি অন পেপার আপনি চেঞ্জ করলেন, কিন্তু আপনার সাবস্টেন্স একই রইল, তাহলে ওটার কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।